আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 1 ঘন্টা পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20। গ্যালারিতে বসে খেলা দেখার উচ্ছ্বাস দর্শকদের মাঝে। শাহজালাল বিমানবন্দরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য, জোর করে যাত্রীর ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয় ইয়াবা। সৌদিতে জেল খাটছেন নিরপরাধ বাশার। লেয়ার করে তারা ঢুকিয়ে দিচ্ছে আর কি, মানে এমন ভাব যেন কার্টুন ইনবিল্ড, ওখানে সন্দেহ করা, খালি চোখে সন্দেহ করার কোনো অবকাশ নাই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওভারটেক করার সময় বেপরোয়া বাসের ধাক্কায় ইজি বাইকের 5 যাত্রী নিহত, চালক পলাতক। রাজনীতি থেকে নয়, খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। 3 সপ্তাহ পর হাসপাতাল ছাড়লেন মেডিকেল শিক্ষার্থী আকিব। চট্টগ্রামে ছাত্রলীগের 2 গ্রুপের সহিংসতায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। অবৈধ প্রতিষ্ঠানের কাছে জিম্মি আইএসপি, সন্ত্রাসী কায়দায় এলাকা দখল করে চলছে ব্যবসা। আইপি লগ না থাকায় ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এবার জানাবো বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে 2 দল। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। দীর্ঘদিন পর এই ম্যাচের মধ্য দিয়ে গ্যালারিতে ফিরছে দর্শকরা, যেখানে 50% টিকিট ছেড়েছে বিসিবি। দীর্ঘদিন পর মাঠে বসে খেলা উপভোগ করতে তাই উৎসবের আমেজ দর্শকদের মাঝে। সকাল থেকে স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকে সমর্থকরা। এবার মাঠে বসে খেলা উপভোগ করতে 2 দফা টিকা নেয়ার সনদ থাকতে হবে দর্শকদের। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি তার কাছে যাচ্ছি। সালাউদ্দিন, দর্শকের উপস্থিতি সহ সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। দীর্ঘদিন পর বাংলাদেশের মাঠে অর্থাৎ স্টেডিয়ামে যখন দর্শক সহ ক্রিকেট দেখার সুযোগ থাকছে, সেই সুযোগটা কিন্তু অনেকে মিস করতে পারছেন। আপনি আমাদের দেখতে পাচ্ছেন আমার চারপাশে অনেক দর্শক রয়েছেন, তারা আজকেও টিকিট সংগ্রহ করতে এসেছেন। কেউ কেউ পেয়েছেন। একটু আগে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে টিকিট, আজকের ম্যাচের টিকিট যেটি ছিল সব বিক্রি হয়ে গেছে, অর্থাৎ আগামীকালকের টিকিট তারা সংগ্রহ করতে পারবেন, মানে আগামী ম্যাচের দ্বিতীয় টি-20। কিন্তু আজকে অনেকে এসে খালি হাতে ফেরত যেতে হচ্ছে, আবার অনেকে টিকিট পেয়েছেন। আমি 2-1 জনের সাথে কথা বলতে চাই। আপনারা কখন এসেছেন, টিকিট পেয়েছেন, নিশ্চয়ই ভালো লাগছে যে আজকে মাঠে বসে খেলা দেখতে পারবেন। জি অবশ্যই, অনেক দূর থেকে খেলা দেখতে আসছি, নারায়ণগঞ্জ থেকে। তো বাংলাদেশ খেলাকে অনেক ভালোবাসি, এই জন্য খেলা দেখতে আসছি মাঠে। আপনি তো টিকিট পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা খুশি যে খেলা দেখতে পারবো অনেকদিন পরে। ধন্যবাদ আপনাদেরকে। আপনিও নিশ্চয়ই পেয়েছেন টিকিট। কি প্রত্যাশা করছেন আজকের ম্যাচে, যদি একটু বলেন। এখন খেলাটা ভালো হবে এটাই চাই, বাংলাদেশ টিম জিতুক এটাই চাই, খেলাটা সুন্দরভাবে খেলাটা আমরা উপভোগ করতে পারি এটাই চাই। দেখুন, স্বাস্থ্যবিধি মেনে যেই খেলা দেখানোর জন্য অর্ধেক সিট, প্রায় 10,000-এর মতো টিকিট বরাদ্দ করেছিল, সেই জায়গায় আসলে সেটি গতকালও বিক্রি হয়ে গেছে, আজকেও হয়েছে কিছু। অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন টিকিট পেয়ে? 3 ঘন্টার উপরে, 3.5 ঘন্টা, 2-3 ঘন্টা উপরে এসে দাঁড়িয়ে রয়েছে, অন্য কোনো টিকিটের খোঁজ খবর নাই। বাইরে যাই গেলে কয় 300 টাকার টিকিট 2,000, 2,500, 1,000 এভাবে দিতে পারবো। শুনছিলেন যে আসলে কিছু টিকিট হয়তো কালোবাজারিদের হাতে চলে গেছে, গতকালও আমরা দেখেছি সেরকম কিছু। সবকিছু মিলে আসলে উদ্দীপনার কমতি নেই দর্শকদের মধ্যে, কিন্তু আক্ষেপ যে অল্প কিছু লোক হয়তো খেলা মাঠে বসে দেখতে পারবেন, বাকিরাও চেষ্টা করছেন হয়তো পরের ম্যাচের তারা সেই সুযোগটা পাবেন। সালাউদ্দিন, অনেক ধন্যবাদ আপনাকে। শাহজালাল বিমানবন্দরে আবারও সক্রিয় মাদক সিন্ডিকেট। কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের। নানা কৌশলে চলছে মাদক চোরাচালান। অনেক সময় যাত্রীদের ব্যাগে জোর করে মাদক ঢুকিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। এই কারণে নিরপরাধ যাত্রী বিদেশে গিয়ে জেলও খাটছেন।
মাঝে মধ্যে দু একটি চালান আটক করা হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। সিসিটিভির ফুটেজে দেখা যায় সৌদিগামী যাত্রী আবুল বাশারকে ভয়ভীতি হুমকি দিয়ে জোর করেই একটি প্যাকেট ব্যাগে ঢুকিয়ে দেন বিমানের কর্মকর্তা পরিচয় এক ব্যক্তি। শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে ধরা না পড়লেও সৌদি যাওয়ার পর ব্যাগ পরীক্ষা করে দেখা যায় আচারের নামের ওই প্যাকেটে প্রায় 4000 ইয়াবা। সৌদি আদালতে 20 বছর জেল দেওয়া হয় আবুল বাশারকে। জেল থেকে স্ত্রী রাবেয়াকে ঘটনা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন বাশার। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে 21 দিন পরে উনি আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে কান্নাকাটি করে দিছে যে এই ঘটনা। আমি চাই যে আমার স্বামীকে ওই বিপদের থেকে মুক্তি করে আমাদেরটা আমাদের কাছে ফিরিয়ে দেবে আমাদের দেশে, আর যে অপরাধ করছে তার শাস্তি চাই। বিমানবন্দর সহ নানা জায়গায় একমাত্র সন্তানকে নিয়ে ঘুরে ঘুরে স্বামীর জন্য সাহায্য খুঁজছেন রাবেয়া। লিখিত অভিযোগ পেয়ে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার প্রমাণ পায় বিমানবন্দর এপিবিএন। কালো পোশাক যারা সাধারণত এয়ারপোর্টে তারাই পরেন, যারা হচ্ছে একে ট্রেডার্সের যে ক্লিনিং কোম্পানি আছে তাদের সুপারভাইজাররা সাধারণত পরে থাকেন বলে আমরা জানতে পারি। তারপর আমরা ওনাকে এয়ারপোর্টে আমরা আটক করি, গ্রেপ্তার করি। জিজ্ঞাসার প্রথম দিকে তো সে অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে যখন আমরা থরলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করি তখন সে স্বীকার করে যে হ্যাঁ, এইরকম একটা প্যাকেজ উনি যাত্রীকে দিয়েছেন। পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত একে ট্রেডার্সের সুপারভাইজার নূর মোহাম্মদকে হস্তান্তর করা হয় বিমানবন্দর থানার দায়ের করা মামলায়। কিন্তু কদিন না যেতেই জামিনে বেরিয়ে যান একে ট্রেডার্সের ওই কর্মকর্তা। আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেন যে হ্যাঁ, উনি হয়তো মাদকের একটা চালান এর মাধ্যমে, এই ভদ্রলোকের মাধ্যমে উনি পাঠিয়ে দিয়েছেন সৌদি আরবে। একে ট্রেডার্সের এই সুপারভাইজারকে আটক করি, আমরা সাথে সাথে তাদের কর্তৃপক্ষকে জানাই বিষয়টা। তো যেহেতু তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে থানায়, তিনি আর এখানে উনি চাকরি করতে পারছেন না, একে ট্রেডার্স থেকেও তাকে স্যাক করা হয়েছে, এটা আমরা জানি। করোনা মহামারীর লকডাউন শিথিল হওয়ার সাথে সাথে মাদক চোরাচালান সিন্ডিকেটও সক্রিয় হয়ে উঠছে বিমানবন্দরে। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিতে ব্যবহার করা হচ্ছে নতুন নতুন কৌশল, যা নিয়ে উদ্বিগ্ন বিমানবন্দর কর্তৃপক্ষ। কার্টুনের যে ইনার যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যেও তারা এই আপনার কার্বন পেপারের মধ্যে সুন্দর করে একটা লেয়ার করে তারা ঢুকিয়ে দিচ্ছে আর কি। মানে এমন ভাব যেন কার্টুনে ইনবিল্ট, ওখানে সন্দেহ করা, খালি চোখে সন্দেহ করার কোনো অবকাশ নাই। এত পাতলা লেয়ারে তারা ইয়াবাগুলো ঢোকাচ্ছে এবং যেন ইয়াবা ঢুকিয়েই তারা কার্টুনগুলো বানাচ্ছে আর কি, এরকম একটা বিষয়। তো তারা আসলে আপনি যেটা বললেন যে দে আর চেঞ্জিং দ্য মোড আর কি, যে বিভিন্ন পন্থায় বিভিন্ন কৌশলে তারা চেষ্টা করছে আর কি। শাহজালালের এই নির্বাহী পরিচালক জানান, গত 1 বছরে ভয়ঙ্কর মাদক আইস সহ অন্তত 20টি মাদকের চালান আটক করা হয়েছে বিমানবন্দরে। গোয়েন্দা তৎপরতায় কোনো তথ্য যদি আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। 2 জেলায় সড়কে ঝরল 7 প্রাণ। এর মধ্যে গাইবান্ধাতেই বাসের চাপায় ইজি বাইকের 5 আরোহী মারা গেছেন। নিহতদের বাড়ি গোবিন্দগঞ্জে বইছে শোকের মাতম। এছাড়া দিনাজপুরে ট্রাকের চাপায় নিহত হয়েছে 2 জন। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর শোক, আহাজারি থামছে না কিছুতেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বকচর এলাকা। শুক্রবার সকাল 6টায় হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয় ইজি বাইককে। এতে দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলে নিহত হয় 3 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানেও মারা যায় কয়েকজন। পুলিশের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরে ইনকে লাঠি আলোক করছে অটো থামানোর জন্য। অটো এখন সাইড কেটে যাওয়ার সাথে মনে করেন লাইট করছে যে মারা দিচ্ছে। স্পটে 3 জন মারা যায়, হাসপাতালে আছে 2 জন মারা গেছে, আর আমার ভাইও মোটামুটি সিরিয়াস বেশি। ফায়ার সার্ভিসের ধারণা ওভারটেকের সময় দুর্ঘটনা ঘটেছে। পলাতক আছে বাস চালক আর হেলপার। সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি নিয়ে জনবল নিয়ে সেখানে গিয়ে দেখি যে গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা অভিমুখী একটি অটো চার্জারের সাথে অপর দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ দেখতে পাই এবং কয়েকজন রাস্তায় ছিটকে পড়ে আছে। নিহত সবার বাড়ি গোবিন্দগঞ্জে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর নেওয়া হয় বাড়িতে। সেখানেও তৈরি হয় শোকাবহ পরিবেশ। 5টা লোক যে মারা গেল, তাদের বাড়ি ঘর, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। লাইট করে যখন বাউলি মারতে হয়তো এর সাথে বাজেন যে একটা নিয়ে হয়তো ওইদিকে গেছে। এত অ্যাক্সিডেন্ট আমরা হতে দেখিনি। সড়কে প্রাণ ঝরেছে দিনাজপুরেও।
ফুলবাড়িতে ট্রাক উল্টে গেলে চাপা পড়ে মারা যান রিকশা চালকসহ 2 জন। ঘাতক ট্রাক চালক আর হেলপার পলাতক আছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকে নয়, জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিআরইউতে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এই অভিযোগ করেন। বলেন, সরকার চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারে। বিদেশে পাঠানোর আইনি সুযোগ রয়েছে বলে দাবি করেন ফখরুল। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এবং তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। সেই কারণেই তারা তাকে এই সুযোগটা দিতে চাচ্ছে না। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতা থামানোই যেন বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ স্থানেই মারামারিতে জড়াচ্ছে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া আর বঞ্চিত প্রার্থীর লোকজন। ভোট নিয়ে সিইসির বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশ্লেষকরা। নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এদিকে তৃতীয় ধাপের ভোটকে সামনে রেখে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। গেল 2 ধাপের ইউপি নির্বাচনেই দেখা গেছে এমন চিত্র। বিভিন্ন স্থানে হয়েছে সংঘাত সহিংসতা, ঝরেছে 30 জনেরও বেশি প্রাণ। এসব ঘটনার সবগুলো নির্বাচনী সহিংসতা কিনা তা অনুসন্ধানের কথা বলছেন সিইসি। অপ্রীতিকর ঘটনা মানে একটা ধাক্কা দেওয়া, একজনকে ধমক দেওয়া, একজনকে তাড়া দেওয়া, এগুলো তো একেবারেই মামুলি জিনিস। স্বতন্ত্র প্রার্থীদের সাব জবাব, সব ঘটনায় ভোটেরই সহিংসতা, আর দলীয় প্রার্থীরা দায় চাপাচ্ছে প্রতিপক্ষের ওপর। মার্ডার বলেন আর এই যে উস্কানিমূলক কথাবার্তা বলেন, এটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এটা হচ্ছে। তার যার প্ল্যাটফর্ম তার সেইভাবেই আগাচ্ছে, সংঘাতটা এইভাবেই হচ্ছে। বিএনপি এবং জামাতের লোকরা মাথায় বসে, চায়ের স্টলে বসে তারা হাসছে, যে হাসিটা অত্যন্ত দেখলে আমাদের মাথায় আর কাজ করে না। এখানে কেউ যদি বল প্রয়োগ করে কিছু করতে চায় বা করতে দেওয়া হয়, তাহলে আর তো বসে থাকবে না। বেশিরভাগ স্থানেই নৌকার প্রতিপক্ষ নিজ দলেরই মানুষ, তাই সংঘাত নিজেদের মধ্যেই, থামাতে পারছে না নেতারাও। ছোট্ট জায়গা, এত মানুষ, এখানে কিছু কিছু মানুষ হয়তো আমাদের অদক্ষতার কারণে হোক আর অশিক্ষার কারণে কিছু মানুষ উশৃঙ্খল হয়ে আছে। এটা একদিনে সম্ভব না যে এটা কন্ট্রোল করা যায়। এমন বাস্তবতায় আবারও নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সিইসির বক্তব্যেরও করেছেন কড়া সমালোচনা। নির্বাচন রাজনৈতিক দলের প্রতীকের মার্কার বাইরে রাখা উচিত ছিল। যেভাবে সহিংসতাগুলো হয়েছে, হওয়ার পরে আমাদের নির্বাচন চিফ ইলেকশন কমিশনার যে কথাগুলো বলেছেন, এটা খুবই দুঃখজনক, নিন্দনীয়। নাগরিক হিসাবে এটা খুব বেদনার। 2 ধাপেই ছিল অস্ত্রের ব্যবহার। তৃতীয় ধাপের নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের কাছে মেসেজ থাকলে দেশীয় অস্ত্র যেগুলো থাকে, অনেকে বাড়িতে থাকে দেশীয় অস্ত্র, তো সেগুলো আমাদের কিন্তু অব্যাহত রয়েছে। আদেশ দেওয়ার পরে একটা কোথাও একটা কত কিছু উদ্ধার হয়েছে আমরা শুনিনি, খেলনা পিস্তল উদ্ধার হয়েছে শুনিনি। এইগুলো হচ্ছে আই ওয়াশ। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে 1000-এরও বেশি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে পরাজিত এক সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেনের স্ত্রী আসমা বেগম সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। স্বজনরা জানায়, একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন আলমগীর। সূর্যমণি বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে জোর করে আড়িয়ালখা নদের পাড়ে নিয়ে যায়। পরে তাকে হাতুড়ি করা হয়। আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে রড দিয়েও আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিজয়ী প্রার্থী ফিরোজা বেগমের লোকজন এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজন ও পুলিশের। সব শঙ্কা কাটিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন সেই মাহাদি আকিব।
হাঁটছেন, কথাও বলছেন। কুমিল্লায় নিজ বাড়িতে সুরক্ষিত কক্ষে রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের এই শিক্ষার্থীকে। যেন ইনফেকশন না হয় সেজন্য আকিবের কক্ষে বাইরের কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জের ধরে হামলায় গুরুতর জখম হন আকিব। মাথা থ্যাতলানো অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মাহাদি আকিব অনেকে ছেড়েই দিয়েছিলেন তার বাঁচার আশা। হামলায় গুরুতর আহত সেই আকিব হাঁটতে পারছেন, কথাও বলছেন। প্রায় 3 সপ্তাহ চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছাড়পত্র পাওয়ার পর তাকে নেওয়া হয় কুমিল্লার নিজ বাড়িতে। ডাক্তাররা জানিয়েছেন বাড়িতে থেকেই আকিবের পরবর্তী চিকিৎসা হবে, তবে তাকে রাখতে হবে সুরক্ষিত কক্ষে যেন ইনফেকশন না হয়। বাসায় খুব নিবিড় পরিচর্যা রাখার জন্য বলছে। এখানে কোনো মানুষকে যাতে আমি এন্ট্রেন্স না দিই, ওনারা একদম এই শর্তে ওনারা আমাকে রিলিজ করে দিয়েছে। আমি তো ওখানে আসলে দীর্ঘদিন হয়ে গেছে, আমি এতদিন থাকারও একটু কষ্টকর, সেই জন্য আইসিইউ থেকে আমি সরাসরি এখানে চলে আসি। পরিবারের সদস্যরা জানিয়েছেন আগের থেকে এখন অনেক ভালো অনুভব করছেন আকিব। স্বাস্থ্যের আরও উন্নতি হলে হবে পরবর্তী অস্ত্রোপচার। তো এখন তো সে আসলে কথা বলতে পারতেছে, সবাইকে চিনে, ওই ধরে একটু হাঁটাইতে পারি আর কি, এতটুকু। আর মাথার ইনজুরিটা তো আছে, এটা এখনও সেলাইটা কাঁচা আছে, শুকাইতে হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগবে। এরপরে আপনার হয়তো 3 মাস পরে আবার মাথার স্কাল্পটা লাগানোর প্ল্যান আছে ডাক্তারদের আর কি। চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 29 অক্টোবর রাতে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে পরদিন শুক্রবার এমবিবিএস 2য় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিবের উপর হামলা করা হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার সময় পুরো মাথা ছিল থ্যাতলানো। মাথায় ব্যান্ডেজ করে চিকিৎসকরা লিখে দেন, হাড় নেই, চাপ দেবেন না। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর শেকের একটি বাসা থেকে একসাথে 3 বোন নিখোঁজ হয়েছে। এই বিষয়ে রাতে আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের খালা সাজেদা নওরিন। বৃহস্পতিবার সকাল থেকে রোকেয়া, জয়নবারা ও খাদিজা নিখোঁজ। স্বজনরা জানান বৃহস্পতিবার সকালে খালার বাসা থেকে বের হন তারা, এরপর আর বাসায় ফিরে আসেনি। 3 বোন টিকটকে আসক্ত ছিল বলেও জানায় পরিবার। কারো প্ররোচনায় তারা বাসা থেকে বের হতে পারে বলেও জানিয়েছেন পরিবার। যাবার সময় বই খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন ফর্ম সহ সবকিছু নিয়ে গেছে বলেও জানিয়েছেন স্বজনরা। তবে আদাবর থানা পুলিশ জানায় এই 3 বোন রাগ করে বাসা থেকে বের হয়েছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সকাল 11টা থেকে 12টার দিকে তো 3 জন এই বাসা থেকে ব্যাগট্যাগ নিয়ে বেরোতে দেখছি। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ওরা 3 জন মানে ভাবে একজন আগে একজন পিছিয়ে ব্যাগ নিয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে বের হয়ে। প্রাথমিকভাবে আসলে এখনই কিছু বলা যাবে না, কেন তারা বের হয়েছে বা তারা বাসা থেকে রাগ হয়ে বের হয়েছে কিনা, বা অন্য কোনো পারিবারিক কারণ আছে কিনা, বা তাদের ব্যক্তিগত কারণ আছে কিনা, আমরা এটা সব দিকে আমরা আসলে খতিয়ে দেখছি। শীতকালীন সবজির বাজারে উত্তাপ কমছে। গেল সপ্তাহের চেয়ে অর্ধেক দামে বিক্রি হচ্ছে শিম, টমেটো, স্থিতিশীল পেঁয়াজ ও আলুর বাজার। তবে এখনও কৃষকের খরচ ও বাজার দরে বিস্তর ফারাক। ব্যবসায়ীরা বলছেন তেলের বাড়তি দামের মাসুল দিচ্ছে সবাই, আর কৃষকের দুশ্চিন্তা সেচ ও সারের খরচ নিয়ে। সবজির দোকানে পসরা দেখলেই বোঝা যায় শীত আসছে, আর তা কিনতে ছুটির দিনে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। লাল সবুজ পণ্যের দাম যাচাই করছেন প্রায় সবাই, পণ্য মিলছেও আগের চেয়ে কম দামে। চড়া দরের জন্য গেল মাসে বেশ আলোচনায় ছিল শিম। পণ্যটি কিছুদিন আগেও কিনতে হয়েছে 120 টাকায়, এবার কারওয়ান বাজারে তা মিলছে 50 টাকা কেজি দরে। পটল, বেগুনের কেজি 30 থেকে 40 টাকা। তবে টমেটোর দরে খুব একটা হেরফের নেই। ক্রেতারা বলছেন একই সবজি সড়কে বারবার হাত বদল হলে বাজারে কখনোই সুখবর আসবে না। বরবটির দাম 80 টাকা কেজি, এটা তো আমাদের দেশেই হয় নাকি, এটা তো বাহির থেকে আসে না। তা 80 টাকা কেজি এটা আমি কেন কিনবো? এটা যে উৎপাদন করছে যে কৃষক, ও কয় টাকা পেল? প্রথম টাকা আসে, আসার পরে আবার এক পার্টিরা নামায়, ওইখান থেকে আমরা কিনি, কেনার পরে মানে আপনার 10 টাকা ডিফারেন্স হইতে পারে। উত্তরের পাইকারি আড়তে সবজির ভরপুর সরবরাহ। এখানে নতুন আলু বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, 35 থেকে 40 টাকায় মিলছে ফুলকপি, বাঁধাকপি। তবে আপাতত কোনো সুখবর নেই পেঁয়াজের দামে। নতুন যেসব জিনিস, পেঁয়াজ, নতুন আলু, এগুলো বাজারে এখনো আসতে শুরু করেনি। যদি আসে 1 সপ্তাহের মধ্যে আরও দাম কমে যাবে। আর এই মিষ্টি লাউ, এটা সরবরাহ এবার খুবই কম। ছুটির দিনে কৃষকের ছুটি নেই। সাত সকালে সবজি আবাদে ব্যস্ততা শুরু সবার, কিন্তু মাথায় দুশ্চিন্তা।
সবাই বলছেন রাজধানীর সাথে মাঠ পর্যায়ে দামের এত ফারাক অযৌক্তিক। মরার ওপর খাড়ার ঘা হয়েছে সার ও বীজের বাড়তি দর। উৎপাদন খরচ দেখা যাচ্ছে যে বেসন বা সার দেখা যাচ্ছে বাজারে অনেক সময় পাই না, দেখা যাচ্ছে খরচ অনেক বেশি হয়ে যায়। আমরা যেই দামে এই কাঁচা শীতের সবজি বেশি, কিন্তু তার চেয়ে অনেক বেশি এই মূল্য বেছে কিন্তু ঢাকা, কিন্তু আমরা সেই দাম পাই না। সব কিছুর দাম বাড়তি, আমরা তো মনে করো সব কিছু কিনতে পারি না, এবং ফসলের দাম ন্যায্য আমি পাই না। মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রির সুযোগ চান অনেক চাষি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশে বর্তমানে প্রায় 2000 অবৈধ আইএসপি রয়েছে। আইপি লক ছাড়াই ইন্টারনেট ব্যবহার করছেন 30 থেকে 40 লাখ গ্রাহক, যার কারণে আইপি অ্যাকাউন্টের হদিস পায় না আইন শৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসী কায়দায় এলাকা দখল করে ব্যবসা করছে অবৈধ ব্যবসায়ীরা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ আইএসপি। দেশে বৈধ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী সংস্থা আছে প্রায় 2000। এদের ব্যবহারকারীর সংখ্যাও 1 কোটি ছাড়িয়েছে। এর বাইরে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা করছে আরও অনেক অসাধু ব্যবসায়ী। আইএসপি অ্যাসোসিয়েশন বলছে 2000 অবৈধ প্রতিষ্ঠানের কাছে জিম্মি বৈধ ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা। সন্ত্রাসী কায়দায় এলাকা দখল করে ব্যবসা করছে তারা। টঙ্গীতে একবার কাজ করতে গেছিলাম, টঙ্গীতে ওই সময় মনে করেন নাম করে ডাইরেক্ট অস্ত্র বাইর করে ট্রেড দিছে, ট্রেড দেওয়ার পরে ওইখান থেকে বের করে দিছে। বাধা প্রদান করে যে আমাদের কিছু টাকা দাও, তাইলে কাজ করতে পারবা, নাইলে করতে পারবা না, এরকম। পুলিশকে জানাইলে তো আর কিছু হবে না, ব্যবসা যেহেতু করতে হবে ওরকম ভাবে করতে হবে, পুলিশকে জানাইলে আরো ঝামেলার সৃষ্টি হবে। প্রত্যেক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর অ্যাকাউন্টের আইপি লগ সংরক্ষণের আইনি বাধ্যবাধকতা আছে। অনুমোদনহীন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কোনো আইপি লগ ব্যবস্থাপনা নেই, ফলে বিভিন্ন সময় সাইবার অপরাধীদের খুঁজে বের করতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। সাসপিশিয়াস কোনো ব্যক্তি যদি কোনো কিছু করতে চায় বা কোনো কিছু করেও ফেলে, তাকে ধরা খুবই সহজ, যখন আমাদের কাছে তারা লগ সার্ভারের ডাটাগুলো চায় আমরা দিতে পারি। কিন্তু যেই অবৈধ আইএসপিগুলো যারা ব্যবসা করে, তারা সরকারকে না লগ সার্ভার তারা মেনটেন করছে, না সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, ইভেন সরকারের খাতায় সেই গ্রাহককে তাও জানা নেই। ভুক্তভোগী বৈধ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে এসব নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও সুফল মিলছে না। নিয়ন্ত্রক সংস্থার কাছেও এমন শত শত অভিযোগ জমা পড়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে বিটিআরসি। লাইসেন্স হোল্ডার যারা, সেগুলো অবশ্যই আইনের দৃষ্টিতে অবৈধ। সেক্ষেত্রে দুটো ব্যবস্থা আছে। একটা হচ্ছে আমাদের কাছে যদি অভিযোগ করে, তো আমরা সেটা স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিই, আইন প্রয়োগের সংস্থার কাছে, অথবা যদি স্থানীয় প্রশাসনকে কেউ জানায়, তখন তারাও কিন্তু অ্যাকশন নেয় যে তোমার কি লাইসেন্সে দেখাও। এই জন্য কিন্তু আমরা স্থানীয় প্রশাসনকে এর সাথে সংযুক্ত করেছি। সরকারি নির্দেশনার তোয়াক্কা করছে না অনুমোদনহীন এসব প্রতিষ্ঠান। মানহীন সেবা দিয়ে গ্রাহকদের কাছ থেকে আদায় করছে ইচ্ছে মতো সার্ভিস চার্জ। ফলে সরকারের এক দেশ এক রেট কার্যক্রমও পুরোপুরি কার্যকর হচ্ছে না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাই, তারা আসলে সেই জিনিসগুলো পলিটিক্যাল কারণে হোক, অনেক সময় বিভিন্ন মাসল পাওয়ারের কারণে হোক, তারা সেই সমাধানগুলো দিতে পারে না। সেই সমাধানগুলি একমাত্র বিটিআরসির পক্ষেই সম্ভব। এদিকে এক দেশ এক রেট কার্যকরের জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে বিটিআরসি। কিছু কিছু লোক তো চেষ্টাই করবে মাসল পাওয়ার দেখিয়ে এটাকে ক্ষতিগ্রস্ত করা, লাভ করা। যারা অবৈধ আইএসপি আছে তারা যেন দৌরাত্ম্য করতে না পারে, সবাই যেন শৃঙ্খলার মধ্যে থাকে। এটা জনসাধারণের সুবিধার জন্য, আমাদেরকে জানানোর জন্য স্থানীয় প্রশাসনকে সংযুক্ত করা হচ্ছে, এই জন্যই যে তাহলে জিনিসটা ওয়াকিবল হয়। আইএসপি অ্যাসোসিয়েশন বলছে অবৈধ প্রতিষ্ঠানগুলোর গ্রাহক আছে প্রায় 40 লাখ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টানা কয়েক বছরের মন্দাভাবে বিপর্যস্ত চট্টগ্রামের আবাসন খাত। এই অবস্থায় 2 বছর বিরতির পর বন্দর নগরীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী আবাসন মেলা। করোনার ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়াতে চান আবাসন ব্যবসায়ীরা, তবে প্লট ফ্ল্যাটের মূল্য নাগালের বাইরে বলছেন ক্রেতা দর্শনার্থীরা। করোনার কারণে একদিকে অর্থনৈতিক মন্দা, অন্যদিকে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, বন্ধ গ্যাস সংযোগ, সব মিলিয়ে গত কয়েক বছর ধরেই সংকটে দেশের আবাসন খাত। করোনার এই সময়ে ফ্ল্যাট বিক্রি তো দূরের কথা, গ্রাহকদের কাছে কিস্তির টাকাও পাননি অনেক প্রতিষ্ঠান। বন্ধ হয়েছে প্রকল্পের নির্মাণ কাজও। বড় প্রতিষ্ঠানগুলো প্রকল্প নিলেও ছিল না ক্রেতা। চট্টগ্রামের 3 দিনব্যাপী আবাসন মেলা এই খাত সংশ্লিষ্টদের ঘুরে দাঁড়ানোর বড় এক উপলক্ষ্য।
ইনকাম সোর্স সবারই এখন খারাপ অবস্থায় আছে, তো আমরা চাচ্ছি কোনো রকম টিকে থাকার জন্য আগামী একটা বছর অন্তত আমরা এই সংগ্রামটা চালিয়ে যাব। এর মধ্যে যারা আমাদের মতো ইউনিয়ন কোম্পানি আছে তারাই একমাত্র টিকে আছে। মেলা নিয়ে ক্রেতা দর্শনার্থীদের আগ্রহও কম নয়। প্লট ফ্ল্যাটের আকার, দাম সহ প্রকল্পের বিস্তারিত জেনে বুকিং দিচ্ছেন অনেকে, তবে অসন্তুষ্ট দাম নিয়ে। প্রায় 5 থেকে 10,000 টাকা ওরা বেশি বলতেছে আস্কিংটা। আমরা মূলত মাঝারি সাইজের ফ্ল্যাটটাই দেখতেছি, 1800 1900 স্কোয়ার ফিটের। বরাবরই মাঝারি আকারের প্লট ফ্ল্যাটের চাহিদা বেশি। ব্যাংক ঋণ সুবিধা বা ভাড়ার টাকায় আবাসন নিশ্চিত করার সুযোগ চান পেশাজীবীরা। আর আমাদের যেহেতু অফিসিয়ালি একটু ব্যাংক লোন সুযোগ সুবিধা আছে, সেভাবে চিন্তা করছি একটা ফ্ল্যাট যদি নিয়ে রাখি শহরে। আমরা একটা ডাউন পেমেন্ট দিয়ে যদি 2-3 বছরের কিস্তিতে একটা ফ্ল্যাট নিতে পারি, এটা আমাদের স্বপ্ন আর কি। ক্রেতা টানতে ছাড়ের পাশাপাশি নানা অফার দিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। বাউন্ডারি ওয়াল দিয়ে ঢুকলে যাতে একটা হ্যাপিলি যে একটা হ্যাপি ফিল করতে হবে, এটাকে ধরে আমরা কাজ করতেছি। এই আয়োজনটা আমি মনে করি একেবারে খুবই সময় উপযোগী হয়েছে এবং এখান থেকে আমাদের গ্রাহক যারা তারা ম্যাক্সিমাম বেনিফিটটাই পাবে। চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। মিরপুর রানার্সের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাথলেথন মিরপুর হাফ ম্যারাথন 2021। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে এই ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি 500 প্রতিযোগী। ভোরের আলো মেখে দৌড়াচ্ছেন অ্যাথলেটরা, দৌড়াচ্ছেন সুস্থ জীবন গঠনে। 7.5 কিলোমিটার ও 21 কিলোমিটারের কিছু বেশি মাইল ফলকে স্পর্শ করতে 2 ভাগে প্রতিযোগীরা অংশ নেন। ফিনিশিং লাইনে আসতেই অভিনন্দন আয়োজক শুভাকাঙ্ক্ষীদের। অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। অর্গানাইজার অনেক বালা, তারা যে ট্র্যাকটা, বিশেষ করে ট্র্যাকটা অনেক আমার বালা লাগছে, কারণ হয়েছে যে ট্র্যাকটা কোনো উঁচা নিচা নাই, সুন্দর একটা রাস্তা, ট্রাফিক নাই, এর লাগে আমার খুবই বালা লাগছে। আর এমন ওয়েদার যে আমাদের কোনো আনকমফোর্টেবল ফিল হয় না। প্রথমবারের মতো ম্যারাথন অ্যাটেন্ড করেছি, খুব ভালো লাগছে এবং আমার এখন এটা আমি ফিল করছি যে বারবার আমাকে অ্যাটেন্ড করা উচিত। যেহেতু একটা সময় আমরা বাসায় বসেছিলাম, হেল্প করবে ডেফিনেটলি। আমাদের থেকে ভালো ভালো রেসার আছেন যারা অনেক খুব কুইকলি শেষ করে ফেলেছে। এসেছেন দেশের বাইরে থেকেও। It's very well organized. I'm really happy to be here. Next year I'll run 21K. Today I only run 7.5. মিরপুর রানার্স সপ্তাহে 2 দিন 5-10 কিলোমিটার দৌড়ের আয়োজন করলেও এই প্রথম এত বড় পরিসরে পথ চলা। এতটাই ডিজিটালি হয়ে যাচ্ছে যে আমরা ভুলে যাচ্ছি আমাদের শরীরচর্চার যে প্রয়োজন হয়। সো আমরা চাচ্ছি যে আসলে এটা একটা ব্লাস্টের মতো হোক, যে একজন রানার আসবেন, তার ফ্যামিলি আসবেন, তার বাবা মা আসবেন। বিদেশে বা আমরা যারা বাইরে দৌড়াতে যাই, তাদের যে কোয়ালিটি বা তাদের যে একটা কোড অফ কন্ডাক্ট থাকে বা তারা যেভাবে করে একটা ইভেন্ট অর্গানাইজ করে, মিরপুর রানার্স ঠিক সেইভাবেই চেয়েছে একটা ইভেন্ট অর্গানাইজ করতে। এমন আয়োজনে মানুষ আরও স্বাস্থ্য সচেতন হবে বলে আশা সংশ্লিষ্টদের। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। নারী সহকর্মীকে অশ্লীল বার্তা দেওয়ার দায় স্বীকার করে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন। শুক্রবার হোবার্টে সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। অ্যাশেজ শুরুর মাত্র 3 সপ্তাহ আগে পেইনের সরে দাঁড়ানোতে এখন প্যাট কামিন্সকে অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। Today I'm announcing my decision to stand down as the captain of the Australian men's test team. It's an incredibly difficult decision, but the right one for me. সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত অজি অধিনায়ক টিম পেইন কান্নায় রীতিমতো ভেঙে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার এই কান্না তার অপরাধের অনুশোচনার জন্য। যে ভুল করেছেন তার কিছুটা মোচনের জন্যই তার এই আবেগঘন মুহূর্ত। On reflection, my actions in 2017. 2017 সালে আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমার স্ত্রী, পরিবার এবং ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চাইছি। একই সাথে আমি অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। ঘটনার সূত্রপাত 2017 সালে। সেবার দীর্ঘদিন পর জাতীয় দলে ঢোকেন তিনি। তবে সেই আনন্দঘন মুহূর্তটা একটু বেশি উদযাপন করে ফেলেন পেইন। সাবেক এক নারী সহকর্মীকে অশ্লীল বার্তা পাঠান তিনি। একই সাথে নিজের গোপনাঙ্গের ছবিও পাঠান ওই নারী কর্মীকে। 2018 সালে ক্রিকেট অস্ট্রেলিয়ায় অভিযোগ করেন সেই নারী। তখন তদন্তে পার পেয়ে গেলেও আবারও এই ঘটনা সামনে আসে। তবে এবার সেই অপরাধ নিজেই স্বীকার করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান পেইন।
অ্যাশেজের বাকি মাত্র 3 সপ্তাহ। এত কম সময়ে নতুন অধিনায়কও ঠিক করা সম্ভব নয় ক্রিকেট অস্ট্রেলিয়ার। তাই তার জায়গায় অ্যাশেজে অজিদের নেতৃত্ব দিতে পারেন সহ অধিনায়ক প্যাট কামিন্স, যিনি অস্ট্রেলিয়ার 47তম অধিনায়কের পাশাপাশি হতে যাচ্ছেন 65 বছরের মধ্যে অজিদের প্রথম পেস বোলিং অধিনায়কও। অলক হাসান, যমুনা স্পোর্টস। মেসিকে আবারও দেখা যেতে পারে কাতালান জার্সিতে, এমনটাই আভাস দিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। একই সাথে ইনিয়েস্তার ফেরার ব্যাপারেও কাজ করছে কাতালান ক্লাবটি। বার্সার আরেক সাবেক ফুটবলার দানি আলভেসের ফেরার দিনে এমন সব সম্ভাবনার কথা জানাচ্ছেন তিনি। মূলত মেসি চলে যাবার পর মাঠ ও মাঠের বাইরে দুই দিকেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ক্লাবটি। লিগে বর্তমানে বার্সেলোনার অবস্থান 9 নম্বরে। প্রথম পর্বের অর্ধেক খেলা হতে না হতেই ব্লাউগানাররা বুঝতে পেরেছে কি হারিয়েছে তারা, কি হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ক্লাবটির ভবিষ্যৎ। শুধু কি মাঠের ফল, মাঠের বাইরেও আর্থিকভাবে দৈন্যদশা ক্লাবটির। তাই তো এখন বেশ নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ। 38 বছর বয়সী দানি আলভেস ফিরেছেন বার্সার ডেরায়। নিউ ক্যাম্পে তাকে 10,000 সমর্থকদের সাথে বরণ করে নেবার সময় বার্সা প্রেসিডেন্ট আশা দেখালেন মেসিকেও এভাবে ফিরিয়ে আনার। লিও আর আন্দ্রেস দুজনই অসাধারণ খেলোয়াড়। আমি ভবিষ্যৎ বলতে পারছি না। তারা বার্সার সম্পদ, তারাই এই ক্লাবকে তৈরি করেছে, এমন উচ্চতা এনেছে। কিন্তু তাদের এখনকার ক্লাবের সাথে কিছু চুক্তি থাকায় এখনই সব বলতে পারছি না। তবে চলতি মাসের শুরুতেই মেসি জানিয়েছিলেন তার ভবিষ্যৎ কি তা এখনো জানেন না। আমি জানি না পিএসজির সাথে চুক্তি শেষ হবার পর কি হবে, তবে এটুকু বলতে পারি আমরা সবাই একসাথে বার্সেলোনাতে ফিরব, আর সেখানেই আমাদের আত্মা আটকে আছে। তবে ক্লাবটিতে কিভাবে আসছেন মেসি ইনিয়েস্তারা সেটি এখনো নিশ্চিত নয়। তার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সৌমিত্র শুভ্র। সঙ্গেই থাকুন।